তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বই থেকে আজকে আমি আলোচনা করব 8.3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে। এই কাজটি রয়েছে মূল বইয়ের 112 নম্বর পৃষ্ঠায়। তো এই কাজে আমরা মূলত একটি নোট সম্পর্কে জানব, যেই নোটে ইমেজারি, সিমিলি, অ্যাজ, লাইক এবং মেটাফর এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তো আমি তোমাদেরকে লিটারেচারের এই সকল যে টার্মগুলো রয়েছে এগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটি একটু দীর্ঘ হতে পারে, তবে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে, কারণ ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এখানে যেই কটি টার্ম সম্পর্কে আমরা জানতে চলেছি প্রতিটি টার্মই হচ্ছে ইংলিশ লিটারেচারের বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্ম। দেখো, প্রথম যেটি রয়েছে ইমেজারি। তো ইমেজারি কাকে বলে এবং এটি ঠিক কী কারণে ব্যবহার করা হয় সে সম্পর্কে এখানে লেখা রয়েছে। ফার্স্টলি, লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং অফ ইমেজারি ইন গ্রেড 8। তো দেখো, এখানে ইমেজারি সম্পর্কে লেখা রয়েছে বিস্তারিত। ইমেজারি ইজ এ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পোয়েটস, নোভেলিস্ট অ্যান্ড আদার রাইটার্স টু ক্রিয়েট ইমেজ ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স থ্রু দেয়ার সেন্সেস। দেখো, খুব সুন্দরভাবে এখানে ডেফিনেশন বা সংজ্ঞাটা দেওয়া রয়েছে যে ইমেজারি আসলে ঠিক কী। ইমেজারি ইজ এ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পোয়েটস, নোভেলিস্ট অ্যান্ড আদার রাইটার্স। অর্থাৎ বিভিন্ন কবি, নাট্যকার এবং অন্যান্য যে সকল লেখকরা রয়েছেন তাদের দ্বারা ব্যবহৃত এমন একটি ভাষা, এটি হচ্ছে মূলত ইমেজারি, যেখানে ক্রিয়েট ইমেজ ইন দ্য মাইন্ডস অফ রিডার, অর্থাৎ পাঠকের মনে ইমেজ তৈরি করা হয়, যার মধ্য দিয়ে পাঠকের মনে দৃশ্য তৈরি করা হয় থ্রু দেয়ার সেন্সেস। তাদের যে অনুভূতি রয়েছে সেই অনুভূতির মাধ্যমে পাঠকের মনের মধ্যে একটি দৃশ্য তৈরি করা হয়। যে ভাষা দিয়ে এই দৃশ্য তৈরি করা হয় সেটি হচ্ছে মূলত ইমেজারি। তো এখন আমরা দেখব যে এই ইমেজারি কিভাবে তৈরি হয়। ইউজুয়ালি ইন রাইটিং দ্য অথর্স ইউজ ভিজুয়াল, অডিটরি, olfactory, gustatory and tactile imageries that deal with the 5 basic human senses, namely sight, hearing, smell, taste and feel or touch. দেখো, বেশ বড় একটি বাক্য এখানে আমরা ভেঙে ভেঙে পড়ব, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। লেখার মধ্য দিয়ে যে সকল ভিজুয়াল দৃশ্যগুলো মূলত আমাদের সামনে উপস্থাপিত হয় সেগুলো হচ্ছে, প্রথমত দেখো, ভিজুয়াল অর্থাৎ দৃশ্যমান, যা আমরা সাধারণত চোখে দেখে থাকি এরকম দৃশ্য। অডিটরি, শ্রবণযোগ্য অর্থাৎ যা আমরা শুনে থাকি এরকম কোনো কিছু। অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি বলতে বোঝায় ঘ্রাণজ, অর্থাৎ এমন কোনো কিছু যার ঘ্রাণ আমরা নিতে পারি। এরপর হচ্ছে কি দেখো গ্যাস্ট্রেটরি, গ্যাস্ট্রেটরি বলতে বোঝায় হাস্যাত্মক অর্থাৎ রসিক কোনো কিছু, যা শুনলে আমাদের হাসি পায় এরকম কোনো কিছু। অ্যান্ড ট্যাকটাইল, ট্যাকটাইল বলতে বোঝায় স্পর্শকাতর কোনো কিছু। তো এই ধরনের যে ইমেজারিগুলো মূলত লেখকরা তৈরি করে থাকেন, দ্যাট ডিল উইথ দ্য 5 বেসিক হিউম্যানস সেন্সেস। দেখো, যেগুলো মূলত মানুষের যে 5টি বেসিক ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয় শক্তির মধ্য দিয়ে তৈরি হয়। সেই 5টি ইন্দ্রিয় কোনগুলো? সেগুলো হচ্ছে সাইট, অর্থাৎ সেগুলো দৃশ্যপট, মানুষ যখন দেখে কোনো কিছু সেই ইন্দ্রিয়। হিয়ারিং, শ্রবণ ইন্দ্রিয়, মানুষ যখন কোনো কিছু শোনে সেই ইন্দ্রিয়। স্মেল, মানুষ যখন কোনো কিছু ঘ্রাণ অনুভব করে সেই ইন্দ্রিয়। টেস্ট, যখন কোনো কিছুর স্বাদ মানুষ অনুভব করে সেই ইন্দ্রিয়। এরপরে রয়েছে ফিল অর টাচ, যখন কোনো কিছুর স্পর্শ মানুষ অনুভব করে সেই ইন্দ্রিয়। তো এই সকল ইন্দ্রিয়গুলোর মধ্য দিয়ে লেখকেরা এমন কিছু দৃশ্য বা এমন কিছু ইমেজারির অবতারণা করেন যা আমরা পড়ার মধ্য দিয়ে অনুভব করতে পারি। Both similes and metaphors are two forms of imagery that the authors use to allow the readers to clearly see, touch, taste, smell and hear what is happening in the literary text. দেখো, এখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে কী কারণে মূলত এটি ব্যবহার করা হয়। Both similes and metaphors are two forms of imagery. তো সিমিলি অ্যান্ড মেটাফোর আর টু ফর্মস অফ ইমেজারি, এই দুটি হচ্ছে ইমেজারির দুইটি আলাদা আলাদা ফর্ম। দ্যাট দ্য অথর্স ইউজ টু অ্যালাউ দ্য রিডার্স টু ক্লিয়ারলি সি। এবং এই দুটির মাধ্যমে দেখো, এই যে সিমিলি অ্যান্ড মেটাফোর এই দুটি ইমেজারির মাধ্যমে লেখক তিনি কি করেন, তিনি মূলত পাঠকদেরকে অ্যালাউ করেন
টু ক্লিয়ারলি সি স্পষ্টভাবে কোনো কিছু দেখা, টাচ কোনো কিছু স্পর্শ করা, টেস্ট কোনো কিছু স্বাদ গ্রহণ করা, স্মেল কোনো কিছুর ঘ্রাণ অনুভব করা, অ্যান্ড হিয়ার কোনো কিছু শ্রবণ করা বা শোনা হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য লিটারারি টেক্সট, যেগুলো মূলত সংঘটিত হচ্ছে লিটারারি টেক্সটের মাধ্যমে। ধরো একজন কবি প্রকৃতি সম্পর্কে তিনি একটি কবিতা লিখলেন, তো সেই কবিতার লাইনে তিনি এমন কিছু বাক্য লিখলেন যেই সকল বাক্যগুলোর মধ্য দিয়ে তোমার চোখের সামনে বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে। সেই সকল দৃশ্যের মধ্য দিয়ে তুমি কল্পনা করতে পারো কোনো ঘ্রাণ তুমি অনুভব করছো, কোনো স্বাদ তুমি অনুভব করছো, কোন দৃশ্য তুমি ক্লিয়ারলি দেখছো, কোনো পাখির কিচিরমিচির শব্দ বা নদীর কলধ্বনি তুমি স্পষ্ট শুনতে পাচ্ছ। এগুলি হচ্ছে মূলত ইমেজারি, অর্থাৎ লেখক তার লেখনের মধ্য দিয়ে তা প্রকাশ করবেন এবং পাঠক হিসেবে আমরা সেগুলোকে অনুভব করব। দেখো এরপর কি বলা রয়েছে, নাও রিড দ্য ইমেজারিজ সিমিলি অ্যান্ড মেটাফোর অ্যাগেইন। তো আমরা প্রথমে ইমেজারি সম্পর্কে জানলাম। ইমেজারি মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিমিলি এবং আরেকটা হচ্ছে মেটাফোর। এবার সেই সিমিলি এবং মেটাফোর সম্পর্কে এখানে আরও বিস্তারিত লেখা রয়েছে। দেখো সিমিলি, সিমিলি কি? সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ। এটা হচ্ছে একটি ফিগার অফ স্পিচ অ্যান্ড ইটস মেইনলি ইউজ টু কম্পেয়ার টু অর মোর থিংস দ্যাট পজেস এ সিমিলার কোয়ালিটি। দেখো এখানে বলা রয়েছে ডেফিনেশনে, তোমরা অবশ্যই ডেফিনেশনগুলো খুব ভালোভাবে মনে রাখবে। সিমিলি মূলত হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ অ্যান্ড ইটস মেইনলি ইউজড, এবং এটা প্রধানত ব্যবহার করা হয় টু কম্পেয়ার টু অর মোর থিংস, দুইটি বা তার চেয়ে অধিক কোনো বস্তুর মধ্যে তুলনা করার জন্য, দ্যাট পজেস এ সিমিলার কোয়ালিটি, যেগুলো মূলত একই রকম গুণসম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ দুইটি বস্তু অথবা একাধিক বস্তুই হতে পারে, সেগুলো যদি প্রায় একই ধরনের গুণসম্পন্ন হয়ে থাকে তাহলে সেগুলোর মধ্যে তুলনা স্থাপন করার জন্য মূলত সিমিলি ব্যবহার করা হয়। A simile is defined as a word or phrase that compares something to something else using words like or as. দেখো এখানে সেই উপায়টি বলা রয়েছে যে কিভাবে মূলত সিমিলি ব্যবহার করা হয়। সিমিলি মূলত তুলনা স্থাপন করে কিভাবে, কোন দুটি শব্দের মধ্য দিয়ে? দেখো লাইক অর অ্যাজ, এই যে লাইক এবং অ্যাজ শব্দ দুটি রয়েছে, এই দুটি শব্দের মধ্য দিয়ে মূলত সিমিলি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, as white as milk, black like hair, brave like lion, busy like bees, as fast as a cheetah. দেখো এখানে আবার এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে যে কিভাবে এই সিমিলিগুলো ব্যবহার করা হয়। আমরা একটু আগেই জেনেছি যে সিমিলি মূলত লাইক এবং অ্যাজ হিসেবে ব্যবহৃত হয়, তো সেটি এখানে উদাহরণ হিসেবে বলা রয়েছে। যেমন কি দেখো, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, অর্থাৎ দুধের মতো সাদা। তো অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক বলতে আমরা কি বুঝবো? দুধের মতো সাদা। তাহলে আমরা জানি দুধ কীরকম, দুধ তো সাদা, তার মানে কোনো একটা বস্তু যা সাদা এবং এমন সাদা সেটিকে দুধের সাথে তুলনা করা যায়, তাহলে এভাবেই মূলত সিমিলি ব্যবহার করা হয়। আবার বলা হয়েছে ব্ল্যাক লাইক হেয়ার, এর মানে কি? চুলের মতো কালো। আমরা জানি কি যে চুল সাধারণত কালো হয়ে থাকে, তাহলে এমন কোনো একটা বস্তু যেটি মূলত কালো এবং কতটা কালো, সেটি চুলের মতো কালো, এই তুলনাটি বোঝানোর জন্য এখানে সিমিলি হিসেবে লাইক ব্যবহার করা হয়েছে। আবার দেখো ব্রেভ লাইক এ লায়ন, অর্থাৎ সিংহের মতো সাহসী। আমরা জানি যে সিংহ অনেক সাহসী হয়ে থাকে, তাহলে কোনো একজন ব্যক্তি তাকে যদি আমরা সাহসী হিসেবে তুলনা করি তাহলে আমরা তাকে সিংহের সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা এখানে কি করলাম? সিমিলিকে বোঝানোর জন্য আমরা লাইক ইউজ করলাম। ঠিক এভাবেই মূলত আমরা সিমিলি ইউজ করতে পারি। তোমরা এখানে উদাহরণগুলো খুব ভালোভাবে পড়বে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। A simile is a powerful tool for making language more interesting, descriptive and creative. এই যে সিমিলি আমরা পড়লাম, এই সিমিলিটি হচ্ছে খুবই পাওয়ারফুল বা খুবই শক্তিশালী একটি টুল। ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যে ব্যবহৃত অনেক পাওয়ারফুল একটি টুল, যেটি মূলত ব্যবহৃত হয় কোনো ল্যাঙ্গুয়েজকে আরও বেশি ইন্টারেস্টিং অর্থাৎ আকর্ষণীয়, ডিসক্রিপটিভ বর্ণনামূলক এবং আরও বেশি সৃজনশীল করার জন্য এই সিমিলি ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, আমরা ইমেজারির একটি অংশ সিমিলি সম্পর্কে জানলাম। এখন দেখো এই সিমিলি আবার দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে অ্যাজ এবং আরেকটি হচ্ছে লাইক। আমরা কিন্তু একটু আগেই জেনেছি যে সিমিলি মূলত অ্যাজ এবং লাইক দিয়ে প্রকাশ করা হয়। তো যেহেতু আমি তোমাদেরকে এখানেই উদাহরণের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে অ্যাজ এবং লাইক ব্যবহৃত হয়,
সুতরাং আমি আশা করছি এই লাইনগুলো আর বিস্তারিত পরে বোঝাতে হবে না যে কিভাবে অ্যাজ এবং লাইক ব্যবহৃত হয়। তোমরা একটু নিজেরা পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা ক্লাসটি দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আর এই অ্যাজ আর লাইক নিয়ে আলোচনা করলাম না। সরাসরি আমরা পরবর্তী যে টার্ম মেটাফোর সেখানে চলে যাই। দেখো, মেটাফোর হচ্ছে ইমেজারির আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম, যার মধ্য দিয়েও মূলত আমরা কোনো তুলনাই বোঝাতে পারি। এবং সেটি কিভাবে সেটি দেখো। Metaphor is a powerful tool in language and can help learners better understand complex ideas and express themselves more creatively. দেখো, মেটাফোর এটাও হচ্ছে ইংলিশ লিটারেচারে খুবই পাওয়ারফুল একটি টুল ইন ল্যাঙ্গুয়েজ। ভাষায় একটি পাওয়ারফুল টুল হিসেবে এটি ব্যবহৃত হয়। ক্যান হেল্প লার্নার্স, যেটি মূলত আমাদেরকে সাহায্য করে বেটার আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স আইডিয়াস, অর্থাৎ বিভিন্ন জটিল সব ধারণাগুলোকে সহজে বোঝার জন্য, অ্যান্ড এক্সপ্রেস দেমসেলফ মোর ক্রিয়েটিভলি, এবং সেগুলোকে আরও সৃজনশীলভাবে উপস্থাপন করার জন্য বা প্রকাশ করার জন্য মূলত এই মেটাফোরটি আমাদেরকে সাহায্য করে থাকে। Metaphor is a figure of speech used to describe something by comparing it to something else. দেখো, মেটাফোর মূলত একটা ফিগার অফ স্পিচ, যেটা মূলত ব্যবহৃত হয় টু ডিসক্রাইব সামথিং, কোনো কিছুকে ডিসক্রাইব করার জন্য বা বর্ণনা করার জন্য, বাই কম্পেয়ারিং ইট টু সামথিং এলস, অর্থাৎ অন্য কোনো কিছু থেকে এটিকে তুলনা করার জন্য এই মেটাফোর ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়। Unlike similes, which is used like, as, or as to make a comparison, metaphors state that one thing is another. দেখো, আমরা একটু আগেই জেনেছি সিমিলিতে মূলত লাইক, অ্যাজ এগুলো কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু মেটাফোরে মূলত সেরকমটি ব্যবহার করা হয় না। মেটাফোর স্টেট দ্যাট ওয়ান থিংস ইজ অ্যানাদার। মেটাফোর মূলত সম্পূর্ণ জিনিসটিকে আলাদাভাবে একটির সাথে আরেকটিকে তুলনা করে। তো সেটা কিভাবে? ফর এক্সাম্পল, লাইফ ইজ এ জার্নি। দেখো, এখানে উদাহরণ হিসেবে বলা রয়েছে লাইফ ইজ এ জার্নি, অর্থাৎ জীবন হচ্ছে একটি ভ্রমণ। ইজ এ মেটাফোর দ্যাট কম্পেয়ার্স লাইফ টু এ জার্নি। দেখো, এখানে ডিরেক্টলি কিন্তু বলে দেওয়া হয়েছে যে জীবনই হচ্ছে একটি ভ্রমণ। তাহলে এখানে এই মেটাফোরটি দিয়ে মূলত জীবনকে জার্নি বা ভ্রমণের সাথে তুলনা করা হয়েছে। ইন মেটাফোর উই কম্পেয়ার দ্য টু থিংস দ্যাট মে নট হ্যাভ এনিথিং ইন কমন। মেটাফোরে যখন আমরা মেটাফোর ব্যবহার করে থাকি, উই কম্পেয়ার দ্য টু থিংস, আমরা সাধারণত দুইটি জিনিসকে কম্পেয়ার করে থাকি, দ্যাট মে নট হ্যাভ এনিথিং ইন কমন, যেগুলোর মধ্যে সাধারণত কমন বা পরিচিত কোনো কিছু থাকে না, অর্থাৎ আমরা তুলনা করতে পারি এমন কোনো কিছু সিমিলির মতো থাকে না। দেখো, আমরা যদি এখানে আরও একটু বিস্তারিত পড়ি তাহলে কিন্তু আমরা খুব সহজভাবে বুঝতে পারবো। ইন আদার ওয়ার্ডস, অন্যান্যভাবে বলা যায় যে দ্য মেটাফোর ক্যান হেল্প create a more vivid and meaningful image in the reader's mind by comparing two things that are not usually associated with each other. দেখো, একটু আগে যে বিষয়টা আমি বললাম যে মেটাফোরে সাধারণত যে দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হয় তার একটির সাথে আরেকটির কোনো সম্পর্ক থাকে না, তো সেই বিষয়টিকে এখানে আরও একটু খোলাসাভাবে বলা রয়েছে যে মেটাফোর ক্যান হেল্প ক্রিয়েট এ মোর ভিভিড অ্যান্ড মিনিংফুল ইমেজ। মেটাফোর সাধারণত আরও স্পষ্ট চিত্র, আরও অর্থপূর্ণ চিত্র আমাদের মনের মধ্যে তৈরি করতে সাহায্য করে। ইন রিডার্স মাইন্ড, অর্থাৎ পাঠকদের মনে এটি তৈরি করতে সাহায্য করে বাই কম্পেয়ারিং টু থিংস, দুইটি জিনিসকে তুলনা করার মধ্য দিয়ে, দ্যাট আর নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার, যেগুলো মূলত একটির সাথে আরেকটির কোনো সম্পর্ক থাকে না। This comparison can help to convey complex ideas in a simple and memorable. দেখো, এই যে কম্প্যারিজনটি করা হয় বা এই যে তুলনাটি করা হয়, ক্যান হেল্প টু কনভে কমপ্লেক্স আইডিয়াস, যেগুলো মূলত জটিল যে সকল ধারণাগুলো রয়েছে সেগুলোকে বহন করতে সাহায্য করে ইন এ সিম্পল অ্যান্ড মেমোরেবল, অর্থাৎ খুবই স্বাভাবিক উপায়ে, খুবই সাধারণ উপায়ে এবং স্মরণযোগ্য উপায়ে এই ধরনের জটিল যে ধারণাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বহন করতে বা বুঝতে সাহায্য করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য কিং ওয়াজ এ লায়ন, রাজা হচ্ছে একজন সিংহ, ইজ এ মেটাফোর দ্যাট কম্পেয়ার্স দ্য ব্রেভিটি অফ দ্য কিং উইথ এ লায়ন। এখানে এই মেটাফোরটি দিয়ে মূলত বোঝানো হয়েছে যে রাজা হচ্ছেন সিংহের মতো সাহসী। দেখো, আমরা যদি এখানে সিমিল ব্যবহার করতাম তাহলে আমরা এভাবে বলতাম যে দ্য কিং অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, অথবা দ্য কিং ইজ ব্রেভ লাইক এ লায়ন, অর্থাৎ রাজা হচ্ছেন সিংহের মতো সাহসী। সেটি আমরা তখনই ব্যবহার করতাম যখন আমরা এখানে সিমিলি ব্যবহার করতাম, কিন্তু যেহেতু আমরা মেটাফোর ইউজ করব
তাহলে আমরা কিভাবে ইউজ করব? দ্য কিং ওয়াজ এ লায়ন, অর্থাৎ রাজা ছিলেন একজন সিংহ। তাহলে এখানে আমরা যে বললাম রাজা ছিলেন একজন সিংহ, সত্যিকার অর্থে কি রাজা একজন সিংহ ছিলেন? না, সত্যিকার অর্থে রাজা একজন সিংহ ছিলেন না। এটি দিয়ে মূলত তার যে সাহস, তার যে ব্রেভিটি, সেটিকে বোঝানো হয়েছে। তো এই হচ্ছে মূলত মেটাফর। আরও একটি মেটাফর ইউজ করা হয়েছে, হি হ্যাজ এ হার্ট অফ এ স্টোন, তার রয়েছে পাথরের হৃদয়। এখন খেয়াল করো, এখানে পাথরের হৃদয় যে বোঝানো হয়েছে, তার মানে কি একজন ব্যক্তির হৃদয়টি পাথর দিয়ে তৈরি এরকম কোনো কিছু? না, এরকম কোনো কিছু না। পাথর যেরকম শক্ত, যেরকম কঠিন, সেই ব্যক্তির হৃদয়ও ঠিক সেরকম কঠিন বা সেরকম শক্ত। This metaphor compares someone emotional state to an inanimate object. এখানে এই যে মেটাফোরটি ব্যবহার করা হয়েছে, এটি দিয়ে মূলত কোনো একজন ব্যক্তির ইমোশনাল স্টেজ বা আবেগগত যে অবস্থা, সেটি বোঝানো হয়েছে এটির মধ্য দিয়ে, টু অ্যান ইনঅ্যানিমেটেড অবজেক্ট, জড়বস্তুর মধ্য দিয়ে। ইট সাজেস্ট দ্যাট দে আর আনফিলিং অর কোল্ড হার্টেড। এই যে আমরা এখানে উদাহরণটি পড়লাম, হি হ্যাজ এ হার্ট অফ স্টোন, এই বাক্যটি দিয়ে মূলত এখানে যে মেটাফোরটি ব্যবহার করা হয়েছে, এটি দিয়ে মূলত বোঝানো হয়েছে কোনো একজন ব্যক্তি যার কোনো ফিলিং নেই, যার কোনো অনুভূতি নেই, এবং যার হৃদয়টা হচ্ছে অনেক কঠিন। আমরা সহজ ভাষায় বলতে পারি পাষাণের মতো হৃদয়। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি এ পর্যন্ত তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী পৃষ্ঠায় যদি তোমরা যাও, সেখানে তোমরা দেখতে পাবে আরও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যে সকল এক্সাম্পলের মধ্য দিয়ে মূলত মেটাফোরটি কীভাবে কাজ করে সেই সম্পর্কে বোঝানো হয়েছে। আমি এগুলো আর আলোচনা করছি না। আমি আশা করছি যেইটুকু আলোচনা করলাম সেটুকুই তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়েছে, এবং বাকিটুকু তোমরা নিজেরাই বুঝতে পারবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বইয়ের 114 নম্বর পৃষ্ঠায়। সেখানে আমরা 8.3.2 এই অ্যাক্টিভিটি দেখতে পাবো, এবং সেই অ্যাক্টিভিটিতে আমরা এমিলি ডিকিনসনের খুবই চমৎকার একটি কবিতা সম্পর্কে জানব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।